আজকের প্রথম কোশ্চিন আছে, রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান বিষয়টি কত নং ধারায় রয়েছে? তো রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান করেন আমরা জানি, এবং তিনি এই আহ্বান করেন ভারতীয় সংবিধানের 85 নং ধারা অনুসারে। তো এক্ষেত্রে অপশান এ সঠিক অ্যান্সার। 108 নং ধারা অনুসারে এই যে যৌথ অধিবেশন আহ্বান করছেন রাষ্ট্রপতি, এই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কিন্তু লোকসভার অধ্যক্ষ, এবং তিনি করেন 108 নং ধারা অনুসারে। ক্যাগ অর্থাৎ ভারতের একজন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক রয়েছেন আমাদের সংবিধানের 148 নং ধারা অনুসারে। 148 নং ধারা অনুসারে ক্যাগ তার পদে আসীন থাকেন। আমরা অবশ্যই খেয়াল রাখবো যে না। নেক্সট কোশ্চিন আছে, কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা কত নং ধারায় রয়েছে? তো কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা রয়েছে 110 নং ধারা। অপশান এ হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। এই প্রসঙ্গে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে না, রাজ্যের অর্থ বিলের সংজ্ঞা রয়েছে 199 নং ধারা অনুসারে, এবং 117 নং ধারা রয়েছে হচ্ছে গিয়ে ফাইন্যান্স বিল। আরও খেয়াল রাখবেন যে কোনো একটা বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে কিন্তু লোকসভার স্পিকারই শেষ কথা বলেন, অর্থাৎ লোকসভার স্পিকার বা অধ্যক্ষ কোনো একটা বিল অর্থ বিল কিনা সেটা ডিসাইড করেন। আর আমরা জানি অর্থ বিল একমাত্র লোকসভাতে উপস্থাপিত হয়, রাজ্যসভাতে না। অর্থ বিল রাজ্যসভা 14 দিনের বেশি আটকে রাখতে পারে না। নেক্সট কোশ্চিন আছে, সুপ্রিম কোর্টের মূল এলাকা কত নং ধারায় রয়েছে? তো সুপ্রিম কোর্টের মূল এলাকা রয়েছে হচ্ছে গিয়ে অপশান এ 131 নং ধারাতে। নেক্সট কোশ্চিন আছে, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কত নং ধারায় রয়েছে? তো অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন রয়েছে হচ্ছে গিয়ে 280 নং ধারা, অর্থাৎ 280 নং ধারা অনুসারেই কিন্তু অর্থ কমিশন ফরমেশন হয়। আমরা জানি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আর্থিক লেনদেন সেই বিষয়টা কিন্তু পুরোপুরি অর্থ কমিশনের দ্বারাই হয়। 324 নং ধারা খুব ইম্পর্টেন্ট। 324 নং ধারা অনুসারে আমরা জানি ইলেকশন কমিশন ফরমেশন হয়। 326 নং ধারায় রয়েছে হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের অধিকার। নেক্সট কোশ্চিন আছে, প্রেসিডেন্ট এর যে রুল রয়েছে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন কত নং ধারায় রয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 356 নং ধারা। 356 নং ধারা অনুসারে স্টেট ইমার্জেন্সি জারি হয়, এবং এটাই পপুলারলি নোন অ্যাজ প্রেসিডেন্টস রুল। এটা আমরা খেয়াল রাখবো। 352 নং ধারা অনুসারে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়, এবং 360 নং ধারা অনুসারে ফিনান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক যে জরুরি অবস্থা সেটা জারি হয়। এটা খেয়াল রাখবেন যে ভারতবর্ষে কিন্তু এখনও অবধি আর্থিক জরুরি অবস্থা কিন্তু জারি হয়নি। নেক্সট কোশ্চিন আছে, রাজ্যের সরকারি ভাষা কত নং ধারায় রয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান এ 345। 345 নং ধারায় রয়েছে রাজ্যের সরকারি ভাষা। এই প্রসঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন 343 বা 343 এই ধারাতে রয়েছে হচ্ছে গিয়ে কেন্দ্রের সরকারি ভাষাসমূহ। নেক্সট কোশ্চিন আছে, রাজ্য আইনসভায় ভোটদান পদ্ধতি ও কোরাম সংক্রান্ত বিষয় কত নং ধারায় রয়েছে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান ডি 189। 189 নং ধারাতে রয়েছে রাজ্য আইনসভা অর্থাৎ বিধানসভায় যে ভোটদান পদ্ধতি এবং কোরাম সম্পর্কিত বিষয় এটি রয়েছে। আর যদি বলতো কেন্দ্রীয় আইনসভায় ভোটদান পদ্ধতি কত নং ধারায় রয়েছে বা কোরাম সম্পর্কিত বিষয় কত নং ধারায় রয়েছে, তবে সেক্ষেত্রে অ্যান্সার হতো হচ্ছে গিয়ে 100। এখানে কেন্দ্রীয় থাকলে অ্যান্সার হতো 100, কিন্তু এখানে রয়েছে রাজ্য, সুতরাং অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 189। এই প্রসঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন রাজ্যসভায় কোরাম হতে গেলে মিনিমাম কিন্তু 25 জন সদস্যের উপস্থিতি কিন্তু দরকার, কারণ কোরাম হতে গেলে 1/10% অর্থাৎ 10 ভাগের 1 ভাগ বা 10% যে মেম্বার থাকবে তাদের উপস্থিতি কিন্তু একান্তভাবে দরকার, তা না হলে কোরাম হবে না বা অধিবেশন কিন্তু বসবে না। নেক্সট কোশ্চিন আছে, রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা বানানটা ভুল গেছে তো রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা ভোগ করে থাকেন, বা রাজ্যপালের যে ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে এটা রয়েছে হচ্ছে গিয়ে 163A। এই ধারা অনুসারে কিন্তু রাজ্যপালের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে। নেক্সট কোশ্চিন আছে, নবম তফসিল যুক্ত হয় কততম সংবিধান সংশোধনের দ্বারা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি প্রথম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে কিন্তু নবম তফসিলি যুক্ত হয়েছিল। আমরা জানি আমাদের সংবিধানে তফসিলির সংখ্যা ছিল হচ্ছে গিয়ে 8টি যখন আমাদের সংবিধান চালু হয়েছিল তখন, এবং আমাদের সংবিধানের বর্তমান তফসিলির সংখ্যা হচ্ছে গিয়ে 12টি। খুব ভালো করে ইনফরমেশনটা খেয়াল রাখবেন, এবং এই প্রসঙ্গে আরও খেয়াল রাখবেন যে প্রথম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে আরও একটা বিষয় আমাদের সংবিধানে যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে গ্যাপিং বিটুইন দ্য 2 সেশন অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের যে অধিবেশনগুলো বসে, আমরা তো জানি পার্লামেন্টের 3টে অধিবেশন বসে বছরে, তো দুটো সেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ 6 মাস, অর্থাৎ দুটো অধিবেশনের মধ্যে ব্যবধান কখনোই 6 মাসের বেশি হবে না বা করা যাবে না 6 মাসের বেশি। এটা কিন্তু প্রথম সংবিধান সংশোধনের ভেতর দিয়ে যুক্ত হয়েছিল, অবশ্যই খেয়াল রাখবেন। নেক্সট কোশ্চিন আছে, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয় কত সালে?
তো এক্ষেত্রে খুব সহজ অ্যান্সার অপশান বি। 1951 সালে ভারতবর্ষের সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল এবং আমরা জানি 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান চালু হয় এবং 1952 সালে আমাদের সংবিধানের দ্বিতীয় সংশোধন হয়েছিল এবং তৃতীয় সংশোধন হয়েছিল হচ্ছে গিয়ে 1954 সালে। এবারে কোশ্চিন আছে মূল সংবিধানের অষ্টম তফসিলে কয়টি ভাষা ছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি 14টি। এখানে ভাষার বানানটা ভুল হয়েছে, সরি। তো মূল সংবিধানের অষ্টম তফসিলে ছিল ভাষার সংখ্যা 14টি। বর্তমানে এই অষ্টম তফসিলেই ভাষা রয়েছে হচ্ছে গিয়ে 22টি, অর্থাৎ আমাদের 22টি ভাষা হচ্ছে গিয়ে সংবিধান স্বীকৃত ভাষা। এই প্রসঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন রাজস্থানী ভাষা, তারপর হচ্ছে গিয়ে ইংরেজি ভাষা, এই দুটো ভাষা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এর খুব পরীক্ষায় আসে। এই রাজস্থানী ভাষা এবং ইংরেজি ভাষা কিন্তু সংবিধান স্বীকৃত ভাষা নয়। 3টে সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে বাকি 8টা ভাষা আমাদের সংবিধানে এসেছিলো। 1967 সালে সিন্ধ ভাষা এসেছিলো, হ্যাঁ, ওটা ছিল সিন্ধ ভাষা। তারপর এসেছিলো হচ্ছে গিয়ে কোঙ্কনি, মণিপুরি, নেপালি, 3টি ভাষা, এই 3টি ভাষা। তারপর এসেছিলো সাঁওতালি, মৈথিলি, বোডো, দাগড়ি, এই 4টি ভাষা। তো এই মিলে টোটাল 8টি এবং সংবিধানের মূল যেটা ছিল অষ্টম তফসিলের মূল ভাষার সংখ্যা সেটা ছিল 14টি। তো বর্তমানে রয়েছে হচ্ছে গিয়ে টোটাল 22টি ভাষা। কোশ্চিনটা সেট করাই হলো যাকে। এখানে বলা আছে যে নিচে কোন ভাষাটি সাংবিধানিক ভাষা নয়? তো একটু আগে আলোচনা করলাম যে ইংরেজি ভাষা এবং রাজস্থানী ভাষা এই দুটো ভাষা সাংবিধানিক ভাষা নয়। তো এক্ষেত্রে পালি ভাষাটাও নয়। তো টোটাল এই 3টেই আপনার অ্যান্সার হবে, অর্থাৎ অপশান ডি হচ্ছে সবগুলি রয়েছে, অর্থাৎ এই 3টি ভাষা কোনোটাই কিন্তু সংবিধান স্বীকৃত ভাষা নয়। নেক্সট কোশ্চিন আছে রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে সংবিধানের কোন সংশোধনীটি গুরুত্বপূর্ণ? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে সপ্তম সংবিধান সংশোধনীটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সংশোধন কিন্তু পুরোপুরিভাবে রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে যুক্ত। আর আমরা জানি 1956 সালে স্টেট রিকগনিশন অ্যাক্ট বা রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল। নেক্সট কোশ্চিন আছে সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ বা আদেশ জারি করতে পারে? তো সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ বা আদেশ বা রিটস জারি করতে পারে আমরা জানি, এবং সুপ্রিম কোর্ট এই 32 নং ধারা, সংবিধানের 32 নং ধারা অনুসারে কিন্তু এই রিটস জারি করে। এবারের কোশ্চিন কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো আমরা জানি আমাদের সংবিধানের 7ম তফসিলে অর্থাৎ 7th শিডিউলে রয়েছে হচ্ছে গিয়ে লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট আর রয়েছে হচ্ছে গিয়ে ইউনিয়ন লিস্ট, ঠিক আছে। তো এই কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা যে দেশের সংবিধান থেকে, মানে কনসেপ্ট অ্যাকচুয়ালি যে দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চিন আছে পঞ্চায়েত ব্যবস্থা কত নং তফসিলে রয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান এ 11 নং তফসিল বা 11th শিডিউলে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা। এবং আমরা জানি এই আমাদের সংবিধানের 73তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে পঞ্চায়েত ব্যবস্থা আমাদের সংবিধানে যুক্ত হয়েছিল 1993 সালে। এইটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু খেয়াল রাখবেন। এবং আমরা জানবো এটাও যে 1993 সালেই আমাদের সংবিধানের 74th যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অর্থাৎ 74তম যে সংবিধান সংশোধন, সেই 74তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে 12 নং তফসিল যুক্ত হয়েছিল এবং 12 নং তফসিলটা পুরোপুরি কিন্তু যুক্ত হচ্ছে গিয়ে পৌরসভা বা পৌরসভার সাথে, অর্থাৎ মিউনিসিপ্যালিটির সাথে, হ্যাঁ। এবং আমরা খেয়াল রাখবো যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে 29টা সাবজেক্ট এবং পৌরসভা যেটা রয়েছে, মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে 18টি বিষয় বা 18টি সাবজেক্ট, যেখানে কিনা পঞ্চায়েতে আমরা জানলাম 29টি বিষয় বা সাবজেক্টস রয়েছে। নেক্সট কোশ্চিন আছে নিচের কোন বিষয়টি ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর সংবিধান থেকে নেওয়া হয়নি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি ফান্ডামেন্টাল ডিউটিস যেটা রয়েছে এটা কিন্তু ইউএসএর সংবিধান থেকে নেওয়া হয়নি। তাছাড়া প্রিয়েম্বল বা প্রস্তাবনা যেটা রয়েছে বা মুখবন্ধ যেটা রয়েছে আমাদের সংবিধানের, সেই প্রিয়েম্বলের কনসেপ্টটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক কর্তব্যের বিষয়টা নেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট বা মানে সর্বোচ্চ বিচারালয় যেটা রয়েছে সেই কনসেপ্টগুলো কিন্তু নেওয়া হয়েছে সব ইউএসএ থেকে, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্ট কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়নি। নেক্সট কোশ্চিন আছে সংবিধানে রিপাবলিক কথাটির হতো যাকে সংবিধানে রিপাবলিক কথাটির ব্যবহার কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি ফ্রান্সের সংবিধান থেকে কিন্তু এই রিপাবলিক কথাটির যে ব্যবহার সেটা কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে কেন্দ্রীয় তালিকায় পূর্বে কয়টি বিষয়বস্তু ছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় তালিকাতে বর্তমানে রয়েছে হচ্ছে গিয়ে 100টি বিষয় বা সাবজেক্ট, কিন্তু যখন তালিকা ফরমেশন হয়েছিল তখন কিন্তু বিষয় ছিল হচ্ছে গিয়ে 97টি। হ্যাঁ, কেন্দ্রীয় তালিকায় বিষয় ছিল 97টি,
কিন্তু বর্তমানে রয়েছে হচ্ছে গিয়ে 100টি। দুটোই পরীক্ষা আসতে পারে। এবারের কোশ্চেন আছে নাগরিকদের অধিকার। এখানে কিন্তু সঠিকভাবে মেনশন করা নেই কোন অধিকার, তো যাকে আমি সেটা বলছি। নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয় রয়েছে হচ্ছে গিয়ে 10 নং ধারাতে, ঠিক আছে। তো এটা কিন্তু পুরোপুরিভাবে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে নাগরিকতার বিষয়। তো 5 থেকে 11 নং ধারার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে নাগরিকতা সম্পর্কিত বিষয়, এবং এটি হচ্ছে গিয়ে রয়েছে পার্ট 2-তে, আমাদের সংবিধানের পার্ট 2-তে রয়েছে, এটা খেয়াল রাখবেন। নেক্সট কোশ্চেন আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এই যে কনসেপ্টটা, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, আর আয়ারল্যান্ড এটি নিয়েছিল হচ্ছে গিয়ে স্পেন থেকে। এই প্রসঙ্গে অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের সংবিধানের তৃতীয় পার্ট ফোরে রয়েছে হচ্ছে গিয়ে এই ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। নেক্সট কোশ্চিন আছে সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সংবিধান সংশোধন করবার যে পদ্ধতি, সেই বিষয়টা কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চিন আছে নিম্নলিখিত কোন বিষয়টি জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়নি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, বিওসি উভয়ই, অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা এবং বিচার ব্যবস্থা, এই দুটো কিন্তু জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়নি। এই দুটো নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে ইউএসএ সংবিধান থেকে। এবং আমরা জানি জার্মানির সংবিধান থেকে এই বিকল্পগুলির মধ্যে জরুরি অবস্থা যে ঘোষণা করার যে বিষয়টা, এটা কিন্তু নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অপশান নিয়ে সঠিক অ্যান্সার। বাইক্যামেরাল ফর্ম অফ পার্লামেন্টের যে বিষয়, সেটা কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু রুল অফ ল, সিঙ্গেল সিটিজেনশিপ, স্পিকার অফ দ্য লোকসভা, পোস্ট অফ প্রাইম মিনিস্টার, লোয়ার হাউস ইজ মোর পাওয়ারফুল, তো এই বিষয়গুলো কিন্তু সবই নেওয়া হয়েছে হচ্ছে ব্রিটেনের সংবিধান থেকে। নেক্সট কোশ্চিন আছে গৃহপালিত পশু হত্যা নিষিদ্ধ কত নং ধারায় রয়েছে। তো গৃহপালিত পশু হত্যা নিষিদ্ধ রয়েছে হচ্ছে গিয়ে 48 নং ধারাতে। নেক্সট কোশ্চিন আছে সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকার কত নং ধারা রয়েছে। তো আর্ম ফোর্সেস যে রয়েছে তার মৌলিক অধিকার রয়েছে হচ্ছে গিয়ে 33 নং ধারাতে। তো সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকার কত নং ধারাতে রয়েছে, 33 নং ধারা। কততম সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকবেন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান এ, 24তম সংবিধান সংশোধন হয়েছিল 1971 সালে। এই 24তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকবেন। নেক্সট কোশ্চিন আছে রাজন্য ভাতা কাদের না নৃপতিদের। এই রাজন্য ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার বিলোপ সাধন করা হয় কততম সংশোধনীতে, অর্থাৎ সংবিধান সংশোধনীতে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 26তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে কিন্তু রাজন্য ভাতার এবং অন্যান্য সুযোগ সুবিধার বিলোপ সাধন করা হয়। নেক্সট কোশ্চিন আছে কততম সংবিধান সংশোধনীতে সিকিমকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। তো 36তম সংবিধান সংশোধনী যেটা সংগঠিত হয়েছিল হচ্ছে 1975 সালে, এই সংশোধনীর মধ্যে দিয়ে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। নেক্সট কোশ্চিন আছে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয় কততম সংবিধান সংশোধনীতে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি 44তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে কিন্তু লোকসভার যে কার্যকালের মেয়াদ 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়। এই প্রসঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন যে 1976 সালে যখন 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, সেই 42তম সংবিধান সংশোধনীতেই কিন্তু লোকসভার যে কার্যকালের মেয়াদ সেটাকে 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করে দেওয়া হয়েছিল। এবং ঠিক তার 2 বছর পর 1978 সালে আমাদের সংবিধানের 44তম সংশোধনীর ভেতর দিয়ে পুনরায় 6 বছর থেকে কমিয়ে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর করা হয়। এবং আমরা জানি এই 44তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে কিন্তু 31 নম্বর আর্টিকেলকে অ্যাবলিশ করা হয়েছে। তার কারণটা হচ্ছে গিয়ে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে দেওয়া হয় বা মৌলিক অধিকার থেকে এলিমিনেট করে দেওয়া হয়, এবং এটি বর্তমানে রয়েছে, অর্থাৎ সম্পত্তির অধিকার বর্তমানে রয়েছে আর্টিকেল 300 এর এতে। নেক্সট কোশ্চিন আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কত নং পার্টে বা অংশে রয়েছে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে পার্ট 4-এ রয়েছে হচ্ছে গিয়ে আর্টিকেল 36 থেকে 51 অবধি। এই এতগুলো আর্টিকেল রয়েছে হচ্ছে গিয়ে পার্ট 4-এ, এবং এই পার্ট 4-এই রয়েছে হচ্ছে গিয়ে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ভোটাধিকারের বয়সসীমা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কততম সংবিধান সংশোধনীতে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 61তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে কিন্তু ভোটদানের যে বয়স সেটাকে 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। অর্থাৎ বিয়ে করার ক্ষেত্রে বয়স 21 বছর পুরুষের ক্ষেত্রে বলছি, এবং মহিলাদের ক্ষেত্রে 18 বছর,
এবং এটা দেখতেই পাচ্ছেন যে আমাদের পুরুষদের কিন্তু ভোটদানের বয়স থাকছে 18 বছর, কিন্তু বিয়ে করার বয়স 21 বছর। অর্থাৎ আপনার ম্যাচুরিটি আসবে, আপনি দেশ গঠনের কাজে আপনার মতদান করতে পারবেন সেটা 18তে, কিন্তু বিয়ে করার ক্ষেত্রে, সংসারের হাল ধরার ক্ষেত্রে কিন্তু 18 শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না, আপনাকে কর্ম করতে হবে, তার জন্য বয়সটা কিন্তু 21 বছর। আমরা তো সবাই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো এখানে বলা আছে যে কেন্দ্র ও রাজ্যের সরকারি চাকরির বিষয়টি কোন অংশে বা পার্টে রয়েছে? অবশ্যই সংবিধানের। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে গিয়ে পার্ট 14, যেটা কিনা রয়েছে হচ্ছে অপশান বিতে। পার্ট 14-এ রয়েছে কেন্দ্রীয় ও রাজ্যের যে সরকারি চাকরির বিষয় সেটি, এবং আমরা জানি এটি অর্থাৎ এই পার্টে রয়েছে 308 থেকে 323 নং ধারা। এতগুলো ধারা রয়েছে হচ্ছে গিয়ে পার্ট 14-এ। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধন কত নং পার্টে রয়েছে? তো সংবিধান সংশোধন করার যে পদ্ধতি সেটা যে পার্টে বর্ণনা করা আছে সেটা হচ্ছে গিয়ে পার্ট 20-তে, যেটা ধারা হচ্ছে গিয়ে 368। অর্থাৎ আমাদের ভারতবর্ষের সংবিধানের সংশোধন হয় 368 নং ধারা অনুসারে, এবং এই বিষয়টি রয়েছে সংবিধানের 20তম পার্টে। নেক্সট কোশ্চিন আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা কোন পার্টে রয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে পার্ট 8। 8ম পার্টে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। রাষ্ট্রপতি শাসনের মেয়াদ 1 বছর থেকে বাড়িয়ে 2 বছর পর্যন্ত করা হয় কততম সংবিধান সংশোধনীতে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 48তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে এই যে প্রেসিডেন্ট রুল জারি হয় বিভিন্ন স্টেটে যখন জারি হয়, তো সেটার ক্ষেত্রে মেয়াদ 1 বছর থেকে বাড়িয়ে 2 বছর করা হয়েছিল। তো এটা খেয়াল রাখবেন। আর এটা আমরা একটু আগে জেনেছি যে আর্টিকেল 356 অ্যাকর্ডিং হয়, আর 352-তে আমরা পড়েছি ন্যাশনাল ইমার্জেন্সি, এবং 360-তে হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। নেক্সট কোশ্চেন আছে, শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয় কততম সংশোধনীতে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি 86তম সংবিধান সংশোধনী এর মধ্যে দিয়ে শিক্ষাকে মৌলিক অধিকারে সংযুক্ত করা হয়, এবং এটি রয়েছে হচ্ছে গিয়ে আর্টিকেল 21-এর এতে। নেক্সট কোশ্চেন আছে, মৌলিক কর্তব্য কত নং পার্টে রয়েছে? বিবিআই। তো এক্ষেত্রে পার্ট 4-এর এ, আর্টিকেল 51-এর এ বা ক, 51 ক বা 51-এর এ, এই আর্টিকেলে রয়েছে হচ্ছে মৌলিক কর্তব্য, এবং আমরা জানি এটি রয়েছে পার্ট 4-এর এতে। এই প্রসঙ্গে খেয়াল রাখবেন, আমাদের সংবিধানে যখন মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল সালটি ছিল 1976 সাল। তখন কিন্তু আমাদের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি, এবং আমাদের বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে গিয়ে 11টি। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতের ইতিহাসে ম্যাগনা কার্টার হিসাবে বর্ণিত হয়েছে কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে মৌলিক অধিকার। পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার, তো সেই মৌলিক অধিকার হচ্ছে গিয়ে ম্যাগনা কার্টার হিসাবে বর্ণিত হয়েছে। নেক্সট কোশ্চেন আছে, 1992 সালে 71তম সংবিধান সংশোধনের কোন ভাষাগুলি 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে কোঙ্কণি, মণিপুরি, নেপালি, এই 3টি ভাষা যুক্ত হয়েছিল হচ্ছে গিয়ে 71তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে। নেক্সট কোশ্চেন আছে, কততম সংবিধান সংশোধনে ওড়িয়া শব্দের পরিবর্তে উড়িষ্যা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 96তম। নেক্সট কোশ্চেন আছে, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় কততম সংবিধান সংশোধনীতে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 69তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষিত করা হয়। নেক্সট কোশ্চেন আছে, নাগরিকত্ব বা সিটিজেনশিপের বিষয়টি কত নং পার্টে রয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে পার্ট 2, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করে নিয়েছিলাম। নেক্সট কোশ্চেন আছে, মূল সংবিধান কয়টি অংশে বিভক্ত ছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান বি, 22টি। মূল সংবিধান 22টি অংশে বিভক্ত ছিল। বিকিরিত শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, রেডিওমিটার। রেডিওমিটার যন্ত্রের সাহায্যে বিকিরিত শক্তি পরিমাপ করা হয়। এবারের কোশ্চেন, লিউকোমিয়া রোগ হয় কোন দূষণের জন্য? তো বেনজিন বাষ্পের জন্য হচ্ছে গিয়ে লিউকোমিয়া রোগ হয়। নেক্সট কোশ্চেন আছে, ইন্দিরা, এখানে বানান ভুল গেছে। নেক্সট কোশ্চেন আছে, ইন্দিরা সাগর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে নর্মদা, অপশান সি, নর্মদা নদীর ওপরে ইন্দিরা সাগর ড্যাম অবস্থিত। নেক্সট কোশ্চেন আছে, কোন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ট্রান্স এস্টারিফিকেশান, এই প্রক্রিয়ার দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয়। তো
তো ফ্রেন্ডস, আশা করি এই পার্টটা আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।